ইলিয়াস আলীকে নিয়ে প্রকাশ্যে এলেন নতুন ডিআইজি। সরাসরি সেনাপ্রধানকেই পাঠিয়ে দিলেন তিনি। কিন্তু কিভাবে জানতে পুরো ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। সবগুলো বিষয় আজকে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো, তাই এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো। চলুন শুরুতে একটি ভিডিও ফুটেজ দেখে আসি। দর্শকবৃন্দ, বিডিআর হত্যাকাণ্ড হলো, আমরা শুধু ডকুমেন্টারির পরে ডকুমেন্টারি দেখি, আমরা শুধু কমিশনের পরে কমিশন দেখি। এই মেজর ওই বলেছে, ওই কর্নেল ওই বলেছে, ওই জেনারেল এই বলেছে। একটা ভারতীয় পক্ষ, একটা ওয়াকার পক্ষ, আর একটা জনসাধারণ, আর একটা ভিকটিম। 2009 সাল থেকে আগস্ট 5 2024 এর ভিতরে বিডিআর এর হত্যাকাণ্ড নিয়ে কোনো জায়গায় কোনো ফাইল নড়ে নাই। তাইলে বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর খলিল, আপনারা কি করে মনে করেন একজন খুনিকে সেনা প্রধানের চেয়ারে বসিয়ে রেখে আরেকটা খুনির তল্পি বাহক চুপ্পুকে গণভবনে বসিয়ে রেখে, বঙ্গভবনে বসিয়ে রেখে আপনারা বিডিআর হত্যাকাণ্ডের বিচার করবেন? দর্শকবৃন্দ, আপনাদেরকে আপনাদের অনুভূতিটাকে জাগানোর জন্য সত্যিকার অর্থে আমি আপনাদেরকে কয়েকটা বিষয় আজকের একটু দেখার মতো, আপনাদের মাইন্ড ওপেন করার মতো একটা বিষয় আপনাদের অ্যাটেনশন চাইব। গত 16 বছরের শাসন আমলে বিএনপির, জামাতের, বিরোধী দলের অনেক লোকজনকে গুম করা হয়েছে। আমি বিষয়টা অন্যদিকে যাচ্ছি, আমি আসতেছি ওই দিকে। ছোট ছোট বাচ্চারা কান্নাকাটি করে বলেছে, আমাদের আব্বু কই, আমাদের চাচু কই, আমাদের দাদা কোথায়, আমাদের ভাই কোথায়, আমাদের মা কোথায়, আমাদের বোন কোথায়। ছোট ছোট বাচ্চারা কান্নাকাটি করে বলেছে, এরা কোথায়? আগস্টের 5 পরে তারা 2024 পরে তারা আশা করেছে যে এই বুঝি চলে আসবে তাদের বাবা, তাদের চাচা, তাদের ভাই, তাদের বোন। আমি তাদের আর্তনাদ একটা ছোট্ট ভিডিও ক্লিপ আপনাদেরকে আমি চালিয়ে দেখাই। তারেক রহমান চাচু আমাদের বাবার খুঁজে দিবে, খুঁজে না দিতে পারলো এটার বিচার করবে যে আমাদের বাবাদের কেন গুম করা হয়েছিল। দল করা তো কোনো অপরাধ না। আসসালামু আলাইকুম, আমি রিধি। আমার বাবার নাম পারভেজ হোসেন। 2013 সালের ডিসেম্বরের 2 তারিখ আমার বাবাকে শাহবাগ থেকে তুলে নিয়ে যাওয়া হয়। 12 বছর হয়ে গেছে আমি আমার বাবাকে এভাবে খুঁজছি। 5 আগস্টের পরে আমাদের অনেক আশা ছিল যে আমরা আমাদের বাবাদের, হয়তো এখন সময় হয়ে গেছে আমাদের বাবাদের ফেরত পাওয়ার, আমাদের চাচুদের ফেরত পাওয়ার, কিন্তু এখন পর্যন্ত আমরা তাদের তাদের খোঁজ পাইনি। আমরা কবে তাদের খোঁজ পাবো? আমরা 5 দিন আগে আয়না ঘরে গেছিলাম, আমরা তুলি ফুপ্পি, আখি ফুপ্পি, আমরা সবাই সেখানে যাওয়ার পর আমি আমার নামটা দেখতে পারি। আমার বাবা কত কষ্ট করে আমার নামটা লিখছে, হয়তো আমার বাবার অনেক কষ্ট হয়েছে ওই নামটা লিখতে। আয়না ঘরের অনেক লেখা ওগুলো সব মুছে ফেলছে। স্বৈরাচার সরকার তো নাই, তাহলে কে মুছবে এগুলো? আমরা কি আমাদের বাবাদের ফেরত পাবো না? আমরা কি স্বাধীন দেশে স্বাধীনভাবে হাঁটতে পারবো না? আমার ভাই কি আমার বাবার মুখটা দেখতে পারবে না? আমরা কবে বাবাদের ফেরত পাবো? আমাদের স্বপ্নগুলো কে পূরণ করবে? রাষ্ট্র যেহেতু আমাদের বাবাদের গুম করেছে, রাষ্ট্রই আমাদের দায়িত্ব নেবে। আমরা কেন এখনো এইভাবে কান্না করি? আমরা কেন এখনো আমাদের বাবাদের খুঁজে পাইনি? আমরা আমাদের যত বড়, আমরা অত বছর ধরে আমরা এভাবে যুদ্ধ করছি, আমাদের এই যুদ্ধ কবে শেষ হবে? এই সরকারের কাছে আমার অনেক কিছু আশা ছিল যে আমাদের বাবাদের তো ফেরত আমাদের খুঁজে দেবে, এটার বিচার করবে, কিন্তু এখন দেখছি এমন কিছুই না। আমি আমার বাবাকে ফেরত চাই।
আমি এভাবে আর কান্না করতে চাই না। আমার বাবাকে আমি জড়িয়ে ধরতে চাই। আমাদের সব স্বপ্ন কে পূরণ করবে? আমি আমার বাবাকে ফেরত চাই। আমি এই ঘুম শব্দটা দিয়ে আর থাকতে চাই না। এটা কেন নাম হয়ে গেছে আমাদের ঘুম পারভেজের মেয়ে। আমি আশা করি তারেক রহমান চাচ্চু আমাদের বাবার খুঁজে দিবে, খুঁজে না দিতে পারলো এটার বিচার করবে যে আমাদের বাবাদের কেন গুম করা হয়েছিল। দল করে তো কোনো অপরাধ না, দল সবাই করে। এটার জন্য যেভাবে এভাবে গুম করে রাখবে এটা। আসসালামু আলাইকুম। ছোট মেয়েটা বলেছে তার বাবা আয়না ঘরে তার নামটা লিখেছে খুব কষ্ট করে। তাইলে নামটা কে মুছেছে? জেনারেল ওয়াকার মুছেছে। আয়না ঘরের যত প্রমাণাদি জেনারেল ওয়াকার ধ্বংস করেছে। জেনারেল ওয়াকারের সাথে আরো 25টা কুত্তা হায়না আছে, তারা ওই প্রমাণগুলো ধ্বংস করেছে। ওখানে বোমা প্ল্যান করেছে জেনারেল ওয়াকার ডক্টর ইউনূসকে মেরে ফেলার জন্য। ছোট মেয়েটা জানতে চেয়েছে ওখানকার নাম কে মুছেছে? ওয়াকার মুছেছে। দর্শক বৃন্দ, ওয়াকার মুছেছে। মেয়েটা কান্না করছে তারেক রহমানের কাছে। আর তারেক রহমানের দলের সালাউদ্দিন, আমির খসরু মাহমুদ, গোরখোদক আব্বাস, মির্জা ফাক, আব্দুল্লাহ ওয়াল মিন্টু এবং বিএনপির শাওয়া, এরা ওর বিচার করবে না। রিদি বলছে তারেক রহমান চাচ্চু আমার বাবা কবে ফেরত আসবে? এই কান্না পর্যন্তই। দেয়াল থেকে কে ওই মেয়েটার নাম মুছেছে? আয়না ঘরের যত প্রমাণাদি কে ধ্বংস করেছে? যেই ব্যক্তি আজকে ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরকে পিএনজি করেছে, বিডিআর পিলখানা ম্যাসাকারের বিচার না করার জন্য এই জেনারেল ওয়াকার এবং তার সাথে জড়িত 27-28-30 জন হায়না নামধারী ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল এসব ওখানে বসে আয়না ঘরের প্রমাণাদি ধ্বংস করেছে। ওয়ালে ছোট মেয়েটার নামটা মুছে ফেলেছে। আমরা এরপরেও নির্বিকার, আমরা এরপরেও চুপচাপ। সব ঠিক আছে, আমরা সব ঠিক করে নেব। এনসিপির লোকজন রাস্তায় চিল্লায়, বিএনপি নির্বাচন চায়, জামাত ওয়াজ মাহফিল করে। আমাদের জীবনেই তো জেনারেল হাসান নাসিরের মতো লোক বিডিআর পিলখানা হত্যার বিচার চায়, আয়না ঘর নিয়ে কথা বলতে চায়, কর্নেল হাসিনের মতো লোকজন কথা বলতে চায়, তাদেরকে পিএনজি ডিক্লার করে। কে? আয়না ঘরের প্রমাণাদি যারা ধ্বংস করেছে, এই পিচ্চি মেয়েটার নাম যে মুছে ফেলেছে, মির্জাফর ওয়াকারুজ্জামান। ওই মেয়েটার বাবা কি ফেরত আসবে? ওই মেয়েটা বারবার কান্না করে বলেছে আমি আমার বাবাকে জড়ায় ধরতে চাই। মেয়েটা কি ওই সুযোগ পাবে? তারেক রহমান এটা করবে? তারেক রহমান করতে চাইলে তারেক রহমানকেও মেরে ফেলা হবে, কারণ ওখানে বিএনপি শাওয়া বসে আছে।
বিএনপির গোরখদক আব্বাস বসে আছে, মির্জা ফাক বসে আছে, আমির খসরু মাহমুদ চৌধুরী বসে আছে, আব্দুল আউয়াল মিত্র বসে আছে, তাবিত আউয়াল বসে আছে, মোহাম্মদ সালাম বসা আছে, আমানুল্লাহ আমান বসা আছে, ইকবাল হোসেন টুকু বসা আছে। প্রয়োজনে তারেক রহমানকেও জবাই করা হবে, এর কোনো বিচার করতে দেওয়া যাবে না। কারণ এদের সবার পিছনে দাঁড়িয়ে আছে ওয়াকারুজ্জামান, মির্জাফর তা দাঁড়ায় আছে। এই মির্জাফর কুত্তার বাচ্চাকে দাঁড় করিয়ে এসব বিএনপির বেঈমানেরা রাস্তায় স্লোগান দেয়, অভিষেক করে, রাজনীতি করে, আর আমরা সবাই জিন্দাবাদ দেই, টক শো করে, টক শো করি। দর্শকবৃন্দ, একা একা একটু চিন্তা করে দেখেন, যারা গুম হয়েছে, ইলিয়াস আলীর কথা চিন্তা করে দেখেন, আর যারা গুম হয়ে ব্যাক করে এসছে তাদের কথাও চিন্তা করে দেখেন। আর বিডিআর পিলখানা ম্যাসাকারে যেসব বাচ্চারা তাদের বাবাকে হারিয়েছে তাদের আর্তনাদ একটু ধৈর্য ধরে শুনেন। আমরা আইন পড়েছি একমাত্র একটা কারণেই, যে আমাদের বাবার বিচার আমরা চাই এবং আমাদের বাবার বিচার করে ছাড়বো। আমি অ্যাডভোকেট সাকিব রহমান, আমি শহীদ কর্নেল কুদরত এলাহীর সন্তান। আমি সহ এখানে রাকিন আহমেদ আছে, বিডিআর এর লাস্ট ডিজির ছেলে। আমরা আইন পড়েছি একমাত্র একটা কারণেই, যে আমাদের বাবার বিচার আমরা চাই এবং আমাদের বাবার বিচার করে ছাড়বো। এবং আমরা অনেক কৃতজ্ঞ যে এই ছাত্র জনতার এই আন্দোলনের পরে আমার ছাত্ররা, আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমার ছাত্ররা আমাকে এসে বলতো যে স্যার আমরা তো পেয়েছি কিন্তু আপনার জন্য আমরা সবচাইতে বেশি খুশি। এবং এই সরকার যখন কিনা তদন্ত কমিশনটা করে নাই, তারপরে বোঝা গিয়েছে যে জনগণ কতটা তার মনে প্রাণে এই বিডিআর পিলখানা হত্যাকাণ্ডকে ধারণ করে। এই কারণে আমরা আজকে অভিযোগ দায় করছি এবং আমরা আশাবাদী যে আমরা এর সঠিক বিচার পাবো, এর থেকে বেশি। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কোনো কমিশন করতে দেয়ার পক্ষে ছিল না জেনারেল ওয়াকারুজ্জামান। বিডিআর হত্যাকাণ্ডে যারা মারা গিয়েছে তারা বলেছে দে আর জাস্ট গন, তাদেরকে নিয়ে আমাদের আর কথা বলার দরকার নেই, যা হওয়ার হয়ে গেছে। এখানে র এসেছে, এ কথা ওয়াকা স্বীকার করবে না। ওয়াকা নিজের হাতে রক্ত আছে, এ কথা ওয়াকা স্বীকার করবে না। এর সাথে তারেক সিদ্দিকী জড়িত, এ কথা ওয়াকা স্বীকার করবে না। এখানে জেনারেল মঈন জড়িত, এ কথা স্বীকার করবে না। ভারতের র এখানে ঢুকেছে, এটা স্বীকার করবে না। তারপর জড়িত, জাহাঙ্গীর কবির নানক জড়িত, সোহেল তাব জড়িত, সাহারা খাতুন জড়িত, এরা সবাই জড়িত, হাসিনা জড়িত, শেখ সেলিম জড়িত, এ কথা তারা বলবে না। কারণ জেনারেল ওয়াকারকে তাদের বাঁচিয়ে রাখতে হবে একটা কারণে, কারণ জেনারেল ওয়াকার এই মুহূর্তে আওয়ামী লীগকে এবং ভারতকে রিপ্রেজেন্ট করে এবং ওয়াকারের পিছনে দাঁড়িয়ে আছে চুপ্পু। দেখেন এই ওয়াকার বিডিআর নিয়ে কি বলেছিল। আজকে একটা বেদনা বিধুর দিবস। 2009 সালের 25শে ফেব্রুয়ারি আমরা এই 57 জন চৌকস সেনা অফিসার এবং শুধু তাই নয়, আমাদের কিছু কিছু পরিবারবর্গর সদস্যদের আমরা হারিয়েছি। এখানে আসার সময় এই ছবিগুলো আমি দেখছিলাম। এই ছবিগুলো আপনারা অনেকে ছবিতে দেখেছেন, কিন্তু এগুলো আমার সব চাক্ষুষ দেখা। আমি একটা চাক্ষুষ সাক্ষী এই সমস্ত বর্বরতার। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে, এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত। অর্থাৎ সে আর কাউকে দোষ দিবে না, রকে দোষ দিবে না, তার নিজের ঘাড়ে দোষ দিবে না, হাসিনা শেখকে দায়ী করবে না, এই বিচারও সে করতে দিবে না। এখন ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির যদি বলে যে ওয়াকারুজ্জামান যা বলছে সেটা অসততা, এটা অসত্য, এটা বেঈমানি,
আর্মি ইউনিফর্মের সাথে বেইমানি। তো ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরকে পিএনজি করবে না তো পিএনজি কাকে করবে? আপনাকে, আমাকে? দর্শকবৃন্দ, সত্যের পক্ষে দাঁড়ানো, সুবিচারের পক্ষে দাঁড়ানো, এটা কি আমাদের কর্তব্যের মধ্যে পড়ে? আমরা কি এটা ভুলে গিয়েছি? আমার তো মনে হয় আমরা এটা ভুলে গিয়েছি। দর্শকবৃন্দ, আমি ছোট্ট একটা ব্রেক নেব। আমি ব্রেকের সময় আপনাদেরকে একটা জিনিস দেখাবো, এটাকে দেখা এবং শোনার আমন্ত্রণ জানাবো। আমি 45 সেকেন্ড ব্রেক নেব এবং আমি ব্যাক করব। আপনারা, আমি যেটা দেখাতে চাচ্ছি আপনারা দেখ। আমরা নিজেরা যদি সত্যকে শুধু ধারণ করি কিন্তু সত্যের পক্ষে যদি না দাঁড়াই, আমরা শুধু নিজেরা সুবিচার চাইবো কিন্তু সুবিচারের জন্য আমরা মুখ বন্ধ করে ঘরে বসে থাকবো। আমরা সুবিচার চাইবো কিন্তু সত্য বলতে ভয় পাবো। আমরা নিজেদের জন্য সুবিচার চাইবো কিন্তু আমার পাশে যে দাঁড়িয়ে আছে তার সুবিচার দরকার, তার সুবিচারের জন্য আমরা নীরব থাকবো এবং তারপরে দাবি করব আমরা মুসলমান। দর্শকবৃন্দ, সাবজেক্টটা কি এরকম? আপনারা যারা জেনারেল ওয়াকারের নামাজের কথা বলেন, তাহাজ্জুদের কথা বলেন, আপনারা যারা জেনারেল ওয়াকারুজ্জামানের ইমামতি নিয়ে কথা বলেন, আপনারা কি আয়নায় আপনাদের মুখটা কি একটু দেখেন? আপনাদের বিবেকের কাছে আপনারা কি নিজেদেরকে একবার জিজ্ঞাসা করেন? আজকের যে মেয়েটা কান্না করছে তার বাবাকে জড়ায় ধরার জন্য, আজকের যে ছেলেটা দাঁড়িয়ে বলছে আমরা বিচার করবই, এই কণ্ঠগুলো কি আপনাদের সবার কানে যায়? আপনারা কি এই সুবিচারের জন্য গলা ফাটিয়ে চিৎকার করে বলতে পারেন যে আমরাও বিচার চাই, আমরাও সত্যের পক্ষে? আপনাদের কাছ থেকে এই বাচ্চারা কি দাবি করতে পারে যে আপনারা ওয়াকারের পতন চান, আপনারা চুপ্পুর পতন চান? দর্শকবৃন্দ, ব্রিগেডিয়ার হাসান নাসিরকে পিএনজি ডিক্লার করার পরে আমরা যারা চুপ আছি এবং চুপ থাকার চেষ্টা করছি, আমরা শুধু আমাদের নিজেদের মৃত্যুদণ্ড ঘোষণার অপেক্ষা করছি। ভুলে যাবেন না, শেষ বিচারের দিন যেমন আপনাদেরকে বলা হবে যে এই কথা বলো না যে তোমাদেরকে সতর্ক করা হয় নাই, তোমাদেরকে হুঁশিয়ার করা হয় নাই। দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে হুঁশিয়ার করছি, জেনারেল হাসান নাসির তার পিএনজি ডিক্লারেশনের ব্যাপারে আপনারা যদি রাস্তায় নামতে না পারেন, ওয়াকারকে এবং চুপ্পুকে রিমুভালের জন্য যদি আপনারা রাস্তায় নামতে না পারেন, অপেক্ষা করতে থাকুন কবে আপনার আমার মৃত্যুদণ্ড ঘোষণা করা হবে। আপনারা ভদ্রতার মুখোশ পরে বসে থাকুন, আমি ভদ্র হব না। আই রিফিউজ টু সাবমিট মাইসেলফ। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো। আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিও দেখে আসি। ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির স্যারকে পিএনজি মানে অবাঞ্ছিত, প্রতিটা ক্যান্টনমেন্টও অবাঞ্ছিত ঘোষণা করেছেন। অফকোর্স ইট ইজ ডান বাই জেনারেল ওয়াকার। এই জিনিসটা আমি অ্যাকচুয়ালি গত 2 সপ্তাহ ধরে আমি শুনতেছিলাম যে ওয়াকার স্যার জেনারেল হাসান নাসির স্যারকে পিএনজি করা হতে পারে। এটা মেইনলি জানার কারণ হচ্ছে, আপনারা সবাই জানেন কর্নেল হক, যিনি জেনারেল ওয়াকারের চামচাই আমি বলবো, উনি যখন হচ্ছিল মানে রাওয়াতে যে কোনো অনুষ্ঠানে যে কোনো জায়গায় কোনো অফিসারের সাথে দেখালে, এই তোমরা জানো নাকি হাসান নাসির স্যারকে তো
পিএনজি করে ফেলতেছে, উনি একটু বাড়াবাড়ি করতেছে এরকম টাইপ আর কি। সো আমি জাস্ট একটু হিস্ট্রি বলি যে ব্রিগেডিয়ার হাসান নাসির স্যারের, সেটা হচ্ছে আমরা সবাই কম বেশি হাসিনার আমলে তার বিরুদ্ধে কথা বলেছি, বাট সেনাবাহিনীতে চাকরিতে থাকা অবস্থায় চোখে চোখ রেখে যিনি একমাত্র সত্য কথা বলতে পেরেছেন উনি হচ্ছে ব্রিগেডিয়ার হাসান নাসির। উনি যখন 25 ফেব্রুয়ারির ইনভেস্টিগেশনে উনি যখন চ্যালেঞ্জ করেছিলেন যে যারা যারা হোম মিনিস্টার সাহারা খাতুন থেকে শুরু করে অন্যান্য যারা এই ইয়ার সাথে সংশ্লিষ্ট আছে তারা ক্যানট বি পার্ট অফ দ্য ইনভেস্টিগেশন, উনি চ্যালেঞ্জ করেছিলেন। পরবর্তীতে উনারে ওখান থেকে সরিয়ে দিয়েছেন এবং পরবর্তীতে উনাকে রিটায়ার করে দিয়েছেন আর্মি সরকার। সো আমি একজন জেনারেল যিনি এভাবে চোখে চোখ রেখে স্ট্রং ভাবে কথা বলতে পারে, আমি তাকে স্যালিউট জানাই। এবং পরবর্তীতে আমরা সবাই দেখেছি যে জুলাই আন্দোলন যেটা হয়েছে ওটাতে উনি অ্যাক্টিভ ভাবে পার্টিসিপেট করেছেন। এখন উনি যখন সরকার পতন হলো, উনি প্রথম ডিজিএফআই এর সামনে যতগুলা গুম খুনের যে ভিকটিম ফ্যামিলিদের নিয়ে উনি র্যালি করেছিলেন। এই কারণে ডিজিএফআই সাথে সাথে জেনারেল আজমি, ব্রিগেডিয়ার জেনারেল আজমি থেকে শুরু করে অন্যান্য গুম যারা হয়েছিল তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। আর সেই লোকটাকে জেনারেল ওয়াকার পিএনজি করে দিয়েছেন। তালি বাজান, তাহলে তো বাজাবেনি, কারণ 1 বছর হয়ে গেল প্রায় আমরা স্বাধীনতা অর্জন করেছি, নতুন স্বাধীনতা, বাট নতুন স্বাধীনতাতে আমরা এখন পর্যন্ত ভারতীয় হেজিমনি যেটা আছে এটার প্রধান ভারতীয় এজেন্ট জেনারেল ওয়াকারকে আমরা এখনো সরাইতে পারলাম না। একটা জিনিস আমি বুঝি যে জেনারেল ওয়াকার যখন এই সরকার চেঞ্জ হলো তখন সরকারি বেসরকারি সবাই এই 2016 বছরের যারা নিষ্পেষিত হয়েছেন, যাদেরকে বঞ্চিত হয়েছেন, আর্মি সিভিল সবাই সরকারের কাছে অ্যাপ্লিকেশন করেছে। যারা সিভিল ছিল তারা যাদের চাকরিচ্যুত হয়েছে চাকরিতে জয়েনও করেছে। আমার ফ্রেন্ড পুলিশের জিল্লু জয়েন করেছে, প্রমোশন পেয়েছে। ইভেন অনেক জায়গাতে 2 থেকে 3টা প্রমোশন পর্যন্ত পেয়েছে সিভিলিয়ান। আর আমাদের সেনাবাহিনীতে যারা ছিল একমাত্র ব্রিগেডিয়ার আজমি ছাড়া বাকি কাউকে অবসর সুবিধা এখন পর্যন্ত দেওয়া হয় নাই। লেফটেন্যান্ট কর্নেল হাসিন স্যার, আমরা সবাই তার কেসটা জানি। হাসিন স্যার এখনো বরখাস্ত। আপনি দেখবেন যখন উনি টক শো করে ওখানে হাসিনুর রহমান বীর প্রতীক লেখেন, উনি র্যাঙ্ক ইউজ করেন না, কারণ তাকে এখনো ওই র্যাঙ্ক স্ট্যাটাসটা দেয় নাই। উনি যখন হাসান নাসির স্যার যখন আমাদের বঞ্চিত অফিসারদেরকে নিয়ে একটা গ্রুপ করেছিলেন, আমি ওটার মধ্যে ছিলাম, বাট আমি অ্যাকচুয়ালি বঞ্চিত হিসেবে অ্যাপ্লাই করি নাই। আমি টোটালি ভেরি ফ্র্যাঙ্কলি আমি মনে করি যে আর্মির যে স্ট্যান্ডার্ড আমার লেফটেন্যান্ট কর্নেল র্যাঙ্ক ইজ অ্যাবসলিউটলি ওকে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, আওয়ামী লীগ সরকার অনেক গান্ধা লোককে গিয়ে ব্রিগেডিয়ার জেনারেল বানিয়ে দিচ্ছে, সেটা ভিন্ন ইস্যু, বাট আই এম স্যাটিসফাইড। আর এটা না করে যে কি একটা উপকার করছে, তারা তো এখন দাঁড়ায় ঘুরতেছে জেনারেল ওয়াকার এটা নিয়ে চাবি দিয়ে না যাচ্ছে। এই যে বঞ্চিত অফিসার যারা করেছে, এবং স্পেশালি হাসান নাসির স্যারের সাথে আশেপাশে যারা ছিল, যারা রিয়েলি বঞ্চিত, তারা ভোকাল ছিল। ভোকাল ছিল কারা? যারা ডিসিপ্লিন কেসে আউট হয়েছে, নারী ঘটিত সমস্যা নিয়ে আউট হয়েছে, তারা খুব, এবং এদেরকে সাকসেসফুলি ডিজিএফআই হাসান নাসির স্যারের বিরুদ্ধে লাগাই ওখানে একটা কন্দ লাগাই দিছে। হ্যাঁ, এবং ওই অফিসার গুলো ছিল প্রত্যেকটা হচ্ছে ডিসিপ্লিন কেস, আমি নাম বলতেছি না, ডিসিপ্লিন কেস। এবং তাদেরকে যারা ডিসিপ্লিন কেস, তাদেরকেই যাদের মোরালের সমস্যা আছে তাদেরকে ম্যানিপুলেট করছে, তোমারটা এই কেস করে দেবো, তোমারটা এই কেস করে দেবো, তোমারটা ক্র্যাঙ্ক উপর করে দেবো, তুমি এখন এই কাজটা করো। এই গাধাগুলা সেম জিনিস করছে জাস্ট। এবং এই নেগোশিয়েটটা কে করতেছে? ডিজিএফআই। এই কয়েকদিন আগে আমরা মেজর নূরের নিয়ে কথা বললাম। নূর বেচারা একটা সিম্পল একটা লোক, অ্যাজ এ ইনফ্যান্ট্রি ম্যান আমি বলবো যে মিশনে সে সাহসিকতা রেখেছে, কিন্তু তাকে এই প্রমোশন আর লোভ দেখায় তাকে জাস্ট একটা বেজ্জতি করলো। এটা দায়ী ডিজিএফআই। জেনারেল ওয়াকারের সবচেয়ে বিশ্বস্ত লোক অ্যাট প্রেজেন্ট আমি যেটা বুঝি। এবং এই জাহাঙ্গীরকে কেউ সরানোর কথা কোনো কিছু বলতেছে না, সরকারও বলতেছে না। আচ্ছা, জাহাঙ্গীরের শ্বশুরকে জানেন নাকি? চুয়াডাঙ্গার আওয়ামী লীগের এমপি। আর জেনারেল জাহাঙ্গীর
যখন 1/11 জেনারেল মঈন আহমেদ যখন ছিলেন, তার পিএস ছিল হচ্ছে এই জাহাঙ্গীর। সে 2024-এর নির্বাচনের আগে তার প্রমোশন হয়েছে এবং পোস্টিং হয়েছে 33 ডিবির জিওসি হিসাবে। কিন্তু তাকে জিওসির মধ্যে একটা ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট মেজর জেনারেল হইলে পোস্টিং এর সাথে সাথে যায় না, এরকম হিস্ট্রি নাই। কিন্তু জাহাঙ্গীরকে করা হইলো তখন সে ছিল হচ্ছে এনএসআইতে টিএম জুবায়ের, যিনি এখন লন্ডনে পলাতক। এখন উনি আয়ারল্যান্ডে ওখানে 2টা হর্স ফার্ম কিনেছেন। টিএম জুবায়ের, তার তো অনেক টাকা পয়সা আছে, সে ভাবছে লন্ডন যাবে, অন্য জায়গায় যাবে, লোকজন তাকে ট্র্যাক করে ফেলবে। সে আয়ারল্যান্ডে গেছে, ওখানে গিয়ে ইনভেস্ট করছে। সেই জুবায়ের আন্ডারে ছিল হচ্ছে এই তখন ব্রিগেডিয়ার জাহাঙ্গীর, এবং সে ছিল ইলেকশন ম্যানিপুলেশনের মাস্টার, এবং সে চুয়াডাঙ্গার তার শ্বশুরের ইলেকশনটা যেন ম্যানিপুলেট করতে পারে, এই কারণে সে জিওসি প্রমোশন হওয়ার পরে, জেনারেল প্রমোশন হওয়ার পর সে ওখানে যায়নি, ওখানে রয়ে গেছে। আনবিলিভেবল। এবং সে এখনো হচ্ছে ওই আওয়ামী লীগের জামাই, এখনো হচ্ছে ওয়াকার স্যারও তো আওয়ামী লীগের জামাই, কোনো সমস্যা নাই, তো জামাই মিলে গেছে আর কি। সো তারা এখন মিলে এখন যেটা করতেছে, এই হাসান নাসির স্যারের পিছনে লাগাই দিছে যে রিটায়ার্ড অফিসার যারা আছে। এবং এই কারণেই এই সেনাবাহিনীতে, মানে আমরা যখন চাকরিতে ছিলাম লেফটেন্যান্ট ক্যাপ্টেন, তখন করাপশনের কিছু কথাবার্তা শুনেছি। জেনারেল ওয়াহেদ ডিজিটিপিতে কি চায়নাতে কি কেনাকাটা করছে, এটা নিয়ে উনি নাকি কোনো 2 নাম্বারই করছে। সো হি ওয়াজ ফোর্স রিটায়ার্ড অ্যান্ড দেন হি ওয়াজ অ্যারেস্টেড, জেলেও ছিলেন কিছুদিন। আমার এক এক্স সিও, কোনো এক সময় ওনার সাথে একটু গন্ডগোল ছিল। একদিন ব্যাংকে গিয়েছে, কি বলে ক্যান্টনমেন্টে যে সোনালী ব্যাংক, ওখানে যে ম্যানেজারের রুমটা একটা গ্লাস দিয়ে ঘেরা ছিল, ওখানে স্যার গেছেন, গিয়ে দেখেন যে ওয়াহিদ স্যার বসে আছেন। তো উনি গেলেও গিয়ে বললো, স্যার আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন স্যার? শুনলাম আপনাকে নাকি পুলিশ চুরির দায়ে খুঁজছে। ইউ গেট দ্য জোক? এই তুমি এটা কি বলতেছো? আমি নাম বললাম না আমার সিওর আর কি। সো ওই সময়কার এই জিনিসটা ছিল হাইয়েস্ট। বাট এই জেনারেল ওয়াকারকে আমরা এত কিছু কথাবার্তা বলতেছি, বাট কেউ একজন বলতেছে না যে হ্যাঁ না, লোকটা তো অনেস্ট, উনি অনেস্ট। আচ্ছা, তারপর হচ্ছে গুম খুন যারা করছে তাদেরকে ইন্ডিয়াতে পালাই যেতে দিছে, এই সেই। বাট কিছু জিনিস আছে, মানে এটা কি বলবো, হোয়াইট করাপশন বলবো না, হোয়াইট করাপশন, এটা ইটস এ করাপশন। উনি যেটা করতেছে, যেটা আওয়ামী লীগ যেটা করে গিয়েছিল, ওইটা উনি কন্টিনিউ করতেছে, এবং উনি সেনাপ্রধান হিসেবে ওটা সাপোর্ট দিয়েছে। সেনাবাহিনীর একটা বড় একটা জমি আছে বাউনিয়া মানে হচ্ছে ক্যান্টনমেন্ট আর এয়ারপোর্টের মাঝখানে একটা বিশাল জায়গা। এই জিনিসটা আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের টাকায় কেনা। এইটা জেনারেল মঈন আহমেদ থাকতে কয়েকবারই অ্যাটেম্প হয়েছিল যে এটা মানে অফিসারদের মধ্যে বিক্রি করে দিবে বা করে দিবে, বাট তখনকার লোকজন স্টিল কথা বলতো। আমি কয়েকটা পিএস ডাইরেক্টর চিঠি পড়েছিলাম, তখন যেহেতু আমি গোয়েন্দা সংস্থায় চাকরি করতাম, এগুলোর ডিটেলস ইনভেস্টিগেশন আমি করেছিলাম। এবং ওখানে যারা ইঞ্জিনিয়ার্সের কিছু অফিসার ছিল, এর মধ্যে কিছু অফিসার নিজের নামেও জমি কিনে ফেলছে। এই আওয়ামী লীগ সরকার কি করে জানেন? ওই বাউনিয়ার জমিটা জেনারেলদের মধ্যে কম দামে বিক্রি করে দিচ্ছে, 5 কাঠা 10 কাঠা করে। এখন আপনারা যারা সাংবাদিক আছেন তারা খোঁজ নিয়ে দেখতে পারেন যে আমি গুজব ছড়াচ্ছি কিনা। আমি আর নাম বললাম না, হয়তো ফিউচারে আমি নামও বলবো। আমাকে অনেকে বলেন যে আমার কোর্সমেট, সিনিয়র জুনিয়র, কেন আমি শুধু আর্মির সিভিলে এই হচ্ছে সেই হচ্ছে সিভিল করতেছে। বাট সিভিল আগে করাপ্টেড ছিল, আর্মি আগে করাপ্টেড ছিল না। আমরা হাইয়েস্ট লেভেলের যে করাপশন যেটা দেখেছি সেটা হচ্ছে একটা ইউনিটের মধ্যে চাকরি করতেছি, ইউনিটের কি প্রাইভেট ফান্ডের টাকা দিয়ে কিছু পার্টির বিল দেওয়া হয়েছে। এর মধ্যে তাও দেখেছি এক অফিসার জোর করে বলছে আমি এই ফ্রি জিনিস খাবো না, আমি এটার বিল দিব। সিও হ্যাড টু পে, ওটা ডিস্ট্রিবিউট করতে হয়েছে সবাইকে। আমি নিজে সিও হিসাবে করেছি যে একজন সিও চলে যাওয়ার পরে একটা গিফট দিতে হয়, আগের থেকে ব্যাটালিয়ন ফান্ডের টাকা দিয়ে গিফট কিনে আসছে। আমি শুনো, গিফট দিতে হলে আমি পার্সোনাল টাকায় আমরা গিফট দিব, এটা ওকে, এত টাকার মধ্যে তোমরা গিফট দিতে চাচ্ছ, ওকে। আমি লেফটেন্যান্ট কর্নেল হিসেবে হায়ার সবচেয়ে বেশি দিব, মেজররাই দিবে, ক্যাপ্টেনরাই দিবে, নিজের পয়সা দিব, টাকা না। মানে আর্মির করাপশনটা ছিল এই লেভেলের।
আর এখন যেটা হয়েছে, এটা যদি আমি বলা শুরু করি, মানে আবার সেনাবাহিনীর লোকজন ইয়া করবে যে আমি সেনাবাহিনীর গিয়ে, বাট কথা হচ্ছে সিভিলিয়ানরা করেছে, আই এম নট কনসার্ন। আমার অর্গানাইজেশন মিলিটারি একটা অনেস্ট অর্গানাইজেশন ছিল। এই বাউনিয়া মৌজার জমিটা যে জেনারেলরা কিনে নিছে নামকা ওয়াস্তে, ইটস এ বিগ করাপশন। এখন জেনারেল ওয়াকার ভালো, বাট উনি করাপশন নিজে তো করে নাই, বা আমি জানিও না, জেনারেল ওয়াকারের জমি ওখানে থাকতে পারে, হয়তো আছে, আমি জানি না। সো এরা একটা জিনিস বুঝেন, গত 16 বছরে যারা র্যাঙ্ক স্ট্রাকচার পেয়ে সিভিল থেকে শুরু করে আর্মি সবাইকে এই 2 নম্বর লোকদেরকে ম্যাক্সিমাম 2 নম্বর লোকদেরকে উপরে নিয়ে আসছে। এখন আপনি কাকে দিয়ে কাকে চেঞ্জ করবেন, এটি একটা বিশাল সমস্যা। হাসান নাসির স্যারের মতো অনেস্ট অফিসার, দ্যাটস ওয়াই থ্রেট ফর জেনারেল ওয়াকার। হাসান নাসির স্যারের মতো একটা স্ট্রং এথিক্সের লোক, তাকে সরকার যেখানেই ব্যবহার করবে সেখানে। কিন্তু আমিও দেখি, আমি অ্যাকচুয়ালি ভাবতেছিলাম যে সরকার বোধহয় হাসান নাসির স্যারকে দুর্নীতি দমন কোনো একটা জায়গায়, একটা ভালো জায়গায় দিবে, যাতে রাইট ইনপুটটা পাইতে পারে সরকার, দেশ যেন ভালোভাবে তাকে ইউটিলাইজ করতে পারে। না হয় আমরা দেখতেছি স্যারকে পিএনজি, স্যারের একজন অনেস্ট মানুষ হিসেবে তার যে সিএমএইচ যে চিকিৎসার যে একটা আছে, ওইটাও ডিনাই করা হয়েছে তাকে। সো তাও জেনারেল ওয়াকার ভালো। এবং এই ডিজিএফআই এনএসআই দুটাই জেনারেল ওয়াকারকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। এবং আমরা তাকায় দেখায় দেখতেছি, আমরা খালি বারবার বলতেছি মব খুব ভুল জিনিস। আমরা ওইটা হিসাব করতেছি না যে জেনারেল ওয়াকার তো 25 ফেব্রুয়ারিতে বলেছিল যে পিলখানাতে বিডিআরের সৈনিকরা এই কাজ করছে, ফুল স্টপ। এখন জেনারেল আলম ফজলুর রহমান স্যার কি বলতেছে, উনি বিদেশি ইয়াখর প্রমাণ এবং তথ্য দুটোই উনি পেয়েছেন, উনি এটা নিয়ে এখন কাজ করতেছেন। এবং এই কাজ যেন না করতে পারে, এটার মধ্যে কন্টিনিউয়াস প্রেশার দিচ্ছে। এই গুম কমিশনকে জেনারেল ওয়াকার কন্টিনিউয়াস প্রেশারের মধ্যে রাখছে। সো আমি অ্যাকচুয়ালি মানে ইদানিং আমি ভিডিও করতে কম আসার কারণটা হচ্ছে আমি নিজেও অ্যাকচুয়ালি ফ্রাস্ট্রেটেড যে দেশের সমস্যা আমি যেটা বুঝতেছি, কেউ যেটা এটা আমার কথা সিরিয়াসলি নিল না নিল, আমি আমার দায়িত্বটা আমি করে যাচ্ছি যে জেনারেল ওয়াকারকে যদি সরানো হয়, দেশের হাফ অফ দ্য প্রবলেম উইল বি ওভার। জেনারেল ওয়াকার সেনাপ্রধান থাকা অবস্থায় 5ই আগস্ট দেশ স্বাধীন হওয়ার 7ই আগস্ট 253 জন ভারতীয় রগের নাগরিককে ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনীর বাসে এয়ারপোর্ট পৌঁছায় দিছে। ইন্ডিয়ান সেনাপ্রধানের সাথে যোগাযোগ রাখতেছে। অনেকে বলতে পারেন যে সেনাপ্রধান কথা হইতেই পারে, বাট নট ইন দিস সিচুয়েশন, যেখানে ফিজিক্যালি রয়্যাল লোকজন পুলিশের সাথে মিলে আমাদের ছাত্র জনতার উপর গুলি চালাইছে। এয়ারপোর্ট থেকে ওই লোকদের পালায় যাওয়ার ভিডিও আমরা সবাই দেখেছি। তারপরও জেনারেল ওয়াকার রাখতে হবে। এবং আমাদের কোনো ফিউচার নাই, এই কারণেই হচ্ছে আমরা পদবি নিয়ে, এই যে মনে করেন আমিও যদি হাসান নাসিরের মতো যে আমি বঞ্চিত হয়েছি আমার ফুল কর্নেল হওয়ার কথা, আমি যদি একটা অ্যাপ্লিকেশন করতাম, আমাকে ফোন করে কি সুন্দর যে আপনাকে করে দিব, আপনাকে এই করতে হবে, যে চেষ্টা আমার ফ্রেন্ড মেজর জিয়াউল হাসান আমাকে শেখ হাসিনার বিরুদ্ধে কথা থামানোর জন্য আমাকে কয়েকবারই ফোন করে অনেক বিভিন্ন ধরনের করেছিল। সো এই সিচুয়েশনে আপনারা যদি জেনারেল ওয়াকার সরকার যদি না বুঝে যে উনি কেন বিডিআর পিলখানা নিয়ে করেছিল, বিডিআর পিলখানাতে আমরা জাস্ট জেনারেল ওয়াকার সেনাবাহিনীর সাথে গাদ্দারি করেছে। আমি বলেছি যে সেই তারেক সিদ্দিকীকে বলেছে, আপা বলেছে কোনো অপারেশন না করতে, ওটা সাক্ষী আছে। কনক ভাইয়ের ওখানেই কিন্তু বলেছে, মেজর ওর ডাক নাম হচ্ছে কনক, আমি বললাম টেক্সাসে আছে, সে নিজেই ইয়াতে বলেছে যে নিজের কানে শুনেছে যে বলতেছে যে আপা না করেছে। সো এখানে আর কোনো হিসাবের কোনো প্রয়োজন নাই। আমি ভালোভাবেই খেয়াল করতেছি যে জেনারেল ওয়াকারের মুভমেন্ট কয়েকদিন আগে একটা অফিসার অ্যাড্রেস করেছিল, বাট উনি বুঝতে পারতেছে ওনার দিন অ্যাকচুয়ালি ক্লোজ হয়ে যাচ্ছে, ওনার পৃথিবী ছোট হয়ে আসতেছে। বাট একটা জিনিস বুঝতে হবে যে আমরা যখন রিটায়ারমেন্টে যাব, জেনারেল ওয়াকারের জন্য ওইটা শুনতে না হয়, যখন দেখা হবে যখন আপনি তো স্যার দেশের সাথে গাদ্দারি করেছেন, আপনি তো একটা গাদ্দার, যেখানে
ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির সমস্ত অফিসারদেরকে এক করে ভ্রাতৃত্ব বোধের আন্ডারে এক করে তাদেরকে অবিচার চাওয়ার জন্য একটা ফর্মালি অ্যাপ্রোচ করেছে সেখানে, আর আপনি কোন ভ্রাতৃত্ববোধ প্রচার করতেছেন? গুম খুন যারা করেছে তাদেরকে প্রোটেক্ট করতে হবে, কারণ সেনাবাহিনী হচ্ছে আমরা ভাই ভাই। গত 17 বছরে আপনাদের এই ভাই ভাই কই ছিল? এই ভাই ভাই কোথায় ছিল আপনার 17 বছরে? তখন তো ছিল না, এখন কোত্থেকে গজাইছে? এখন ব্রিগেডিয়ার হাসান নাসির স্যার হচ্ছে সেই কমরেডশিপটা ফলো করতেছে, সেই অনুযায়ী আগাচ্ছে, এবং আপনি তাকে এই কমরেডশিপের ভয় এবং একটা অনেস্ট লোকের ভয়ে আপনি তাকে পিএনজি করে দিয়েছেন। জেনারেল ওয়াকারের প্রতি ধিক্কার জানাই। আপনি দেশের একটা গাদ্দার। আপনাদের ইতিহাসে আপনার নাম জেনারেল মইনুল আহমেদের থেকেও ঘৃণিত অবস্থা থাকবে। জেনারেল মইনুল আহমেদও পার্ট অফ ইন্ডিয়ার সাথে কানেকশন রয়েছে, তো উনার থেকে আপনার রোল আরো বেশি ঘৃণিত। ইতিহাসে আপনি একজন ঘৃণিত সেনাপ্রধান হিসেবে, এবং ফিউচারে দেখবেন একটা ওই সেনাপ্রধানের ছবিটা আপনার জায়গায়, যে ফিউচার যারা আসবে তারা ওই জায়গায় ব্ল্যাঙ্ক রাখবে যে এই নামে কুলাঙ্গার কোন সেনাপ্রধান এখানে ছিল না। আশা করছি আপনারা এই ভিডিওটিও মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।